আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন আলিপুর জেল মিউজিয়াম। আলিপুর জেলের পিছনে যে আমাদের ইতিহাস লুকিয়ে আছে সেটা খুঁজে বার করার চেষ্টায় আমরা আলিপুর জেল মিউজিয়ামের দিকে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখা হবে। এখন আমরা এসে উপস্থিত হলাম আলিপুর জেল মিউজিয়ামে। এটা দেখতে কিছুটা সময় তো লাগবেই। এখন আমরা এসে উপস্থিত হলাম আলিপুর জেল মিউজিয়ামে। ভীষণ ইন্টারেস্টিং, বিশাল জায়গা জুড়ে মিউজিয়ামটা, দেখতে অনেক টাইম লাগবে। চলো ভীষণ সুন্দরভাবে আমরা দেখি মিউজিয়ামে কি কি আছে। অবশ্যই হিস্টোরিক্যাল অনেক কিছুই থাকবে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হলো আলিপুর মিউজিয়াম, আলিপুর জেলের একটা পার্ট যেটা এখন মিউজিয়ামে রূপান্তরিত। এই হচ্ছে আলিপুর মিউজিয়ামের মানচিত্র। দেখো অনেকগুলো কক্ষ আছে, দেখতে অবশ্যই সময় লাগবে। দেখো আজকে আমরা রেভলিউশনারি কলকাতা দেখতে বেরিয়ে এখন আমরা আলিপুর জেলের ফাঁসির মঞ্চের কাছে এসে উপস্থিত হয়েছি। আর অদ্ভুত ব্যাপার, আজকে ক্ষুদিরামেরও মৃত্যু দিবস। তো কি কোইন্সিডেন্স, তাই না? সামনেই ফাঁসির মঞ্চ। ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতরম গায়ে কাঁটা দিচ্ছে। অসহনীয় জীবন কাটিয়েছেন তারা, ভাবতেও গায়ে কাঁটা দেয়। স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধাদের যে কক্ষে রাখা হয়েছিল সেটা এখন আমরা দেখব। কিভাবে স্বাধীনতা এসেছিল ভাবলেই মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। দেশমাতৃকার বরেণ্য সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই কক্ষেই রাখা হয়েছিল। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যাকে বলা হতো নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক গুরু, তিনিও রেহাই পাননি। তিনি বন্দী ছিলেন এই সেলে। যতীন মোহন সেনগুপ্ত, তাকেও আটক করা হয়েছিল। দেখো এই সেলে উনি আটক ছিলেন।
এই হলো নেহেরু কক্ষ। দীপান্তরের বন্দি জীবন কেমন ছিল? আমরা আন্দামানে গিয়ে যে সেলুলার জেল দেখেছিলাম, সেই সেলুলার জেলই এখানে ডিসপ্লে করা আছে। এটা একটা সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে চারদিকে 4টে ব্রাঞ্চ আছে। এই যে দেখো, এখানে বোঝা যাচ্ছে। তাদের দিয়ে যে ঘানি টানানো হতো, তেল বার করা হতো, যেটা সেলুলার জেলে গিয়ে দেখেছিলাম, সেটাই এখানে ডিসপ্লে করা হয়েছে। বন্দীদের জামা কাপড়, সমস্ত কাজ এখানে ম্যানুয়ালি করানো হতো। ইন্টারেস্টিং। দেখো নজরুল কক্ষ। সশস্ত্র বিপ্লবের কাহিনী তুলে ধরেছে এই মূর্তিগুলি। দেখো, এটা দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল। অরবিন্দ ঘোষের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ঘরটিতে। দ্য লাইফ অফ শ্রী অরবিন্দ ঘোষ।
অরবিন্দ ঘোষের প্যাভিলিয়ন দেখে এখন বাংলার মুক্তি সংগ্রামের জন্য যে রুমগুলো এখানে আছে সেই রুমগুলো দেখার জন্য আমি এগিয়ে গেলাম। প্রতিটি রুমেই কিন্তু নাম্বার আলাদা, 1 2 3 4 এইভাবে গ্যালারিগুলো করা আছে এবং প্রতিটি ঘরই ভীষণ সুন্দরভাবে বাংলার মুক্তি সংগ্রামের যে ইতিহাস সেটাকে তুলে ধরেছে। প্রীতিলতা বেদেদার। চট্টগ্রাম যুব বিদ্রোহ দেখো পিছনে দেখা যাচ্ছে। বাংলার পরতে পরতে বিদ্রোহের ইতিহাস, সেটা আমরা এখানে এসে নতুন করে উপলব্ধি করছি। এই দেখো, ক্ষুদিরাম ধরা পড়েন ও 1908 সালের 11ই আগস্ট তার ফাঁসি হয়, আর আজকে সেই 11ই আগস্ট।
ডেস্টিনেশন ছিল। তো আমি ওখান থেকে ফার্দার আর ওই গাড়িতে চড়িনি, কারণ ওখান থেকে আবার যদি রাসবিহারী এক্সাইড ঘুরে আসতে হতো আমার অনেকটা টাইম লেগে যেত। তাই ওখান থেকে আমি একটা ডাইরেক্ট ট্যাক্সি নিলাম। সারাদিনের ট্রিপটা দারুণ কেটেছে এবং অনেক ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের জন্য তুলে এনেছি এবং সেটা অবশ্যই আমি শেয়ার করব। তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আবার বলছি, যারা আমার ব্লগ দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখতে চাও তারা ফেসবুক পেজ হিডেন মাইন্ডসকে ফলো করো। হিডেন মাইন্ডসেও ব্লগটা আসবে, সেখানেও তোমরা দেখতে পাবে। আর অনেক সুন্দর সুন্দর ছবি ক্লিপিংস তোমরা ইনস্টাগ্রাম হিডেন মাইন্ডসের অ্যাকাউন্টে পাবে, সেখানেও দেখে নিতে পারো। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। বাই।